মিরপুরে অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। চলাচল বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ, যান চলাচল ব্যাহত। আমার কিস্তি হলো ৯০,০০০ টাকা। এখন আমি এই কিস্তি কিভাবে ভরবো স্যার, আপনারা বলেন। যদি একটু অবৈধ হইতো তাহলে ওই টাইমে সরকার যদি বন্ধ করে দিত, আমরা অন্য কোনো কাজ কাম বাচ্চা নিতাম। আমাদের গাড়ি নিয়ে গেছে, আমাদেরকে কোনো কাগজ দেওয়া হয় নাই। বিশ্ব অর্থনীতির প্রভাব বাংলাদেশে পড়লেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। নিজস্ব উৎপাদন বৃদ্ধি এবং বাজার তৈরির আহ্বান। এসি ফাউন্ডেশনকে এটা খেয়াল রাখতে হবে, শিল্প মন্ত্রণালয়কে এটা খেয়াল রাখতে হবে যে শ্রম ঘন শিল্প যেন আমাদের দেশে গড়ে ওঠে, কারণ আমার দেশের মানুষকে কাজ দিতে হবে। এই জন্য আমার শ্রম ঘন শিল্প গড়ে তোলার দিকে বেশি মনোযোগী হতে হবে। রোহিঙ্গাদের জন্য অনুদান পাওয়াই এখন চ্যালেঞ্জ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ জরুরি, প্রধান ভূমিকা রাখতে পারে ভারত ও চীন। ভারত এবং চায়নার ভূমিকা অত্যন্ত মুখ্য। তাদেরকে যদি আমরা আরো বেশি করে এঙ্গেজ করতে পারি, আমরা বিশ্বাস করি যে এই সমস্যার সমাধান করা সম্ভব। 11 বছর পর আবারও এভারেস্টের চূড়ায় বাংলাদেশি। নতুন বিজয়ী চট্টগ্রামের বাবর আলী। সকাল 8:30টায় ওড়ান বিজয় কেতন। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত। মিরপুর 10 নম্বর ও কালশী এলাকায় পুলিশ ও অটোরিকশা চালকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রাজধানীতে সকাল থেকে হওয়া ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে মিরপুরের আন্দোলন শেষমেশ রূপ নেয় সহিংসতায়। 5 ঘন্টা সড়ক অবরুদ্ধ রাখার পর স্থানীয় সংসদ সদস্যের আশ্বাসে একবার সড়ক ছেড়ে দেন অটোরিকশা চালকরা, তবে আরেকটি পক্ষ হঠাৎই ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এরপরই পুলিশ ও চালকদের মধ্যে আধা ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন অটোরিকশা চালকরা। সবশেষ 6 ঘন্টা পর যান চলাচল শুরু হয় মিরপুরের রাস্তায়। এর আগে রাস্তা অবরোধের কারণে এসব এলাকায় যান চলাচল ব্যাহত হয়, ফলে মিরপুরের বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়। দাবি না মানা পর্যন্ত রাস্তায় থাকার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। বিদেশ থেকে ব্যাটারি আসতে আছে, ইঞ্জিন মিঞ্জিন সবই বিদেশ থেকে আসছে। যদি একটু অবৈধ হইতো তাহলে ওই টাইমে সরকার যদি বন্ধ করে দিত, আমরা অন্য কোনো কাজ কাম বাচ্চা নিতাম। আমরা 3 দিন ধরে গাড়ি চালাই, আমরা ফ্যামিলিদের কি অবস্থা? আমার বাচ্চা অসুস্থ, আমি ওষুধ কিনতে পারি না। পুলিশ আমাদের উপরে চার্জ করতে চাইছিল, তখন আর কি হাতের লাঠি ছিল, কোদালের ছিল, ওটার মাথায় আর কি ভাঙে গেছিল। বাড়ির সময় এখান থেকে কাইটে গেছে অনেকখানি। দর্শক, এই মুহূর্তে মিরপুর এলাকায় রয়েছেন সহকর্মী আখলাকুস সাফা। যাচ্ছি তার কাছে। সাফা, অটো চালকদের বিক্ষোভ কর্মসূচির সবশেষ কি পরিস্থিতি সেটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। সাফা, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। অটো চালকদের বিক্ষোভ কর্মসূচির এই মুহূর্তের পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছ থেকে, সাফা। যে পরিস্থিতি তাতে আমরা দেখতে পাচ্ছি মিরপুর 14 নম্বরের যে মোড়টি আছে, সেই 14 নম্বর মোড়ে এখন অবস্থান করছে আন্দোলনকারীরা। এবং এই অবস্থানে আমরা দেখতে পাচ্ছি, আপনি দেখেন যে একটি পুলিশের গাড়ি, সেটিকে ওইখান থেকে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছিল, সেটিকে এখন এই পথ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে অন্যান্য যত ধরনের যানবাহন আছে, ইব্রাহিমপুরের রাস্তা থেকে অর্থাৎ ক্যান্টনমেন্টের দিকে যে রাস্তাটি গিয়েছে, এই দিকে একটি রাস্তা এবং আরো একটি রাস্তা যেটি যে মিলেছে রাস্তাই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তাছাড়া মিরপুর 10 নম্বর থেকে যে রাস্তাটা খুলে দেওয়া হয়েছে, সেই রাস্তাগুলো ঠিক যেই জায়গায় যে মিশেছে, সেই জায়গার যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোতে এখন অবস্থান করছে আন্দোলনকারী ব্যাটারি চালিত অটো রিকশার যে চালক তারা। আমরা দেখতে পাচ্ছি একজন মোটরসাইকেল নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং তাকেও কিন্তু সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে।
গাড়ি যেগুলো আছে সেগুলোতে ব্যারিকেড দেওয়া হয়েছে, তবে যে অ্যাম্বুলেন্স যাই আসছে সেই অ্যাম্বুলেন্স গুলোকে শুধুমাত্র এই পথ দিয়ে যেতে দেওয়া হয়েছে। একই অবস্থা আর খবর আমরা পাচ্ছি রাজধানীর কালচি মোড়ের যে জায়গাটি, সেই জায়গাটি থেকেও সেখানেও কিন্তু রাস্তা অবরোধ করে দেওয়া হয়েছে, যেখান থেকে গুলশান বনানীর যে রাস্তাগুলো যে মিশেছে সেই রাস্তাগুলোতেও কিন্তু এখন যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এটা আপনি জানেন যে ঠিক সকাল 9টা থেকে যেই আন্দোলন শুরু হয় দুপুর 3টা নাগাদ, কিন্তু আমরা দেখেছি যে সেই স্থানীয় সংসদ সদস্য এবং পুলিশের তৎপরতায় সবশেষ ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে 2 দফায়, এবং 40 মিনিটের ধাওয়া পাল্টা ধাওয়ার পর মিরপুর 10 নম্বরের যে রাস্তা সেই রাস্তাটি খুলে দেওয়ার পর সেই 10 নম্বর থেকে যে রাস্তাগুলো যেই জায়গায় যে মিশেছে সেই জায়গাগুলোতে কিন্তু সাফা ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে মিরপুরের দুঃখিত দর্শক, আমরা যাচ্ছি পরের সংবাদটিতে। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। বিশ্ব অর্থনীতির প্রভাব বাংলাদেশেও পড়েছে। এর মাঝেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আপ্রাণ চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সপ্তাহব্যাপী জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মূল্যস্ফীতি কমাতে নিজস্ব উৎপাদন বাড়ানোরও তাগিদ দেন শেখ হাসিনা। একই সাথে দেশীয় বাজারের দিকে নজর রেখে নতুন উদ্যোক্তাদের এগিয়ে আসার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। দেশীয় উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রসারের লক্ষ্যে প্রতি বছরই এসএমই পণ্য মেলার আয়োজন করে আসছে শিল্প মন্ত্রণালয়। রোববার শুরু হলো 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এসএমই পণ্য মেলা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 7 দিনের এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতেই 2023 সালে অনবদ্য অবদান রাখায় 7 জন মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও স্টার্ট আপ উদ্যোক্তাকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী। দেশীয় পণ্যের প্রসারে এসএমই মেলার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। কোনো মতে একটা পাশ করি চাকরির পিছনে ছুটে না বেরিয়ে নিজে উদ্যোক্তা হয়ে নিজেই চাকরি দেবার যোগ্যতা অর্জন করতে হবে। এই ক্ষেত্রে আমরা যেমন স্টার্ট আপ প্রোগ্রাম এখানেও কিন্তু আমরা বিশেষ সুবিধা দিচ্ছি, আলাদা বাজেট থাকছে। এখন বিভিন্ন ক্ষেত্র থেকে আমরা যে সুবিধাগুলি দিচ্ছি ছেলে মেয়েদেরকে, সেটা তাদেরকে গ্রহণ করতে হবে। বিশ্ব পরিস্থিতি খারাপ না হলে মাথাপিছু আয় আরও বাড়ত বলেও জানান সরকার প্রধান। পণ্য পরিবহন, সঞ্চালন, বিদেশে প্রত্যেকটা জিনিসের দাম যেগুলো আমাদের আমদানি করতে হয় সব কিছুর দাম বেড়েছে, যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে, যেটা মূল্যস্ফীতিতে বিরাটভাবে বাধা সৃষ্টি করছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে, যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি। সেটা একমাত্র করতে পারবো যত আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো। প্রধানমন্ত্রী বলেন, শিল্প খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। এ সময় পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তোলার আহ্বান জানান তিনি। শিল্প আমাদের গড়ে তুলতে হবে, কিন্তু শিল্প বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই সকলকে করতে হবে এবং সেটা মেনে নিতে হবে। সামান্য একটু কেমিক্যাল ব্যবহারের ওই পয়সাটা বাঁচাতে যে দেশের সর্বনাশ, সাথে সাথে নিজের সর্বনাশটা কেউ করবেন না, সেটা আমার অনুরোধ থাকলো। উদ্বোধনের পর মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী, কথা বলেন ক্ষুদ্র উদ্যোক্তাদের সাথে। এবারের মেলায় 350টিরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যার মধ্যে নারী উদ্যোক্তাই বেশি। বৈশ্বিক কারণে প্রতিদিনই বাড়ছে আমদানিকৃত পণ্যের দাম। ঠিক এমন সময়ে আয়োজন করা হলো শতভাগ দেশীয় পণ্যের এই মেলা। ধারাবাহিকভাবে এমন মেলা আয়োজনের ফলে শুধুমাত্র পণ্যের সাথে ভোক্তার পরিচিতি নয়, একই সাথে পণ্যগুলোর প্রভাব ফেলবে দেশের অর্থনীতিতে, এমনই আশা উদ্যোক্তাদের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। হ্যাট চান না সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বলেন এই ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা হবে। দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে 11তম ঢাকা মেট্রো রেলের
ব্র্যান্ডিং সেমিনার ছিল, সেখানে বলেন মেট্রো রেল শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি সহজ করেছে নগরবাসীর যাতায়াত। তার দাবি শহর জরাজীর্ণ বাসে ভরপুর। ওবায়দুল কাদের ঢাকার 2 মেয়রকে এসব জরাজীর্ণ চেহারার বাস পরিবর্তনে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। ঢাকা বসবাস অযোগ্য শহর, এটাকে বাসযোগ্য করতে হবে এমনটাও জানান তিনি। ঢাকাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি যে এনবিআর এর সিদ্ধান্ত দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা নষ্ট। প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। শেষ হচ্ছে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা। শেষ সময়ে বিরামহীন গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকেই কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা, বিতরণ করছেন লিফলেট। কেউ কেউ শেষ সময়ে উঠান বৈঠকও করছেন। এলাকার উন্নয়নে নানা আশ্বাস দিয়ে চাইছেন ভোট। 21 মে 1.5 শতাধিক উপজেলায় অনুষ্ঠিত হবে ভোট। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা। গেল নির্বাচনের তুলনায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের আয় বেড়েছে 140%, সম্পদও বেড়েছে 231%। 3 গুণ হয়েছে কোটিপতি প্রার্থীর সংখ্যা। সকালে টিআইবির সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। সম্পদ বৃদ্ধিতে কোথাও কোথাও এমপিদের পেছনে ফেলেছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা। সংস্থাটির তথ্য অনুসারে এবার নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের 71% ব্যবসায়ী। সংসদের মতো উপজেলা নির্বাচনেও একদলীয় প্রভাবের কথা উল্লেখ করে সংস্থাটি। তবে এবারে নির্বাচনে রয়েছে বিএনপির বহিষ্কৃত 64 জন প্রার্থীও। রাজনীতির সাথে এবং জনপ্রতিনিধিত্বের সাথে, জনপ্রতিনিধিত্বের অবস্থানের সাথে নিজেদের সম্পদ বিকাশের একটা সুযোগ বা লাইসেন্সের মতো একটা পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে। সেটির যথার্থতা আমাদের এবারের ছোট্ট বিশ্লেষণটাতে আমরা দেখতে পেয়েছি। যারা জনপ্রতিনিধি ছিলেন তাদের যে আয় বা সম্পত্তির বৃদ্ধি, সেটা যারা জনপ্রতিনিধি ছিলেন না তাদের তুলনায় বেশি। এই সরকারের অধীনে নির্বাচন করার অর্থ গণতন্ত্রের বিরুদ্ধে যাওয়া, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেন, বিএনপির ডাকে সাড়া দিয়ে এবারও ডামি নির্বাচন বর্জন করবে ভোটাররা। দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। 18 এপ্রিল ফরিদপুরের মধুকালীতে 2 জনকে পিটিয়ে হত্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দেশের আর্থিক অবস্থা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। রিজার্ভ তলানিতে। সম্পদ লোপাটের মূল হোতারা আওয়ামী লীগের মন্ত্রী, এমপির লোকজন বলেও অভিযোগ করেন তিনি। বলেন, সরকারের অপকর্ম ঢাকতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই ডামি সরকারের নির্বাচনে যাওয়া মানে গণতন্ত্রের বিরুদ্ধে যাওয়া, মানে সত্য এবং ন্যায়ের বিরুদ্ধে যাওয়া। আমাদের একটা দৃঢ় বিশ্বাস যে প্রথম ফেজের যে নির্বাচন, সেই নির্বাচন আমাদের আহ্বান যেমন জনগণ সাড়া দিয়েছে এবং ভোট বর্জন যেমন সফল হয়েছে, দ্বিতীয় ধাপেরটাও তাই হবে। রাজনৈতিক দল হিসেবে পূর্বের বৈচিত্র্য হারিয়েছে আওয়ামী লীগ, সে কারণে কাউকে তারা আর হিসেবেও রাখছে না, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, ক্ষমতাসীন দল সবকিছুই গোপন রাখছে, সংবিধান লঙ্ঘন করেই তারা সেটি করছে। তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ, জ্বালানি সহ সব খাতে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও পাচার হচ্ছে। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো এই লুটপাট ও পাচারে সহযোগী হিসেবে কাজ করছে। নির্বাচনী এলাকায় সমাবেশে যোগ দেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান। আওয়ামী লীগের এখন আমি রাজনৈতিক এজেন্ডা, আমার কাছে মনে হয় যে এটা রাজনৈতিক দল হিসেবে বৈশিষ্ট্য হারিয়েছে। কারণ এরা যে রাজনৈতিক এজেন্ডা আমরা দেখি না, এটা দল হিসেবে এখন কিছু পেশাজীবী, কিছু সরকারি কর্মচারী মিলে একটা বড় একটা শক্ত একটা মানে দলের সংঘবদ্ধ দল হয়েছে, যারা সাধারণভাবে আওয়ামী লীগের যেটা ছিল আগে বৈশিষ্ট্য ছিল, সেটা থেকে তারা হারিয়ে গেছে।
রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক আদালতে করা মামলা বাংলাদেশের পক্ষে আসলেও আন্তর্জাতিক চাপ থাকলে দ্রুত প্রত্যাবাসন শুরু করবে মিয়ানমার, একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে ছিল রোহিঙ্গা সংকট ভবিষ্যৎ রূপরেখা শীর্ষক আলোচনা সভা। সেখানে মন্ত্রী জানান, প্রত্যাবাসনে ভারত ও চীনের ভূমিকা মুখ্য। দেশগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সমস্যা দ্রুত সমাধান হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার প্রতিনিধির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তাদের মনোভাব ইতিবাচক ছিল। বলেন, প্রত্যাবাসনে সব শেষ হবে না, সবগুলো মৌলিক অধিকার নিশ্চিত করে তাদের ফেরত পাঠানোই আসল সমাধান। মন্ত্রী বলেন, রোহিঙ্গারা স্থানীয়দের কর্মসংস্থান নষ্ট করছে, বিভিন্ন কাজে জড়িয়ে স্থানীয়দের ভাবমূর্তি নষ্ট করছে। এই রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য আমরা ডিপ্লোম্যাটিক পাথটাকে অনুসরণ করছি। রিজিওনাল পাওয়ারগুলো সবাইকে, এখানে ভারত এবং চায়নার ভূমিকা অত্যন্ত মুখ্য। তাদেরকে যদি আমরা আরো বেশি করে এনগেজ করতে পারি, আমরা বিশ্বাস করি যে এই সমস্যার সমাধান করা সম্ভব। কিরগিজস্তানে বিদেশিদের উপর হামলার ঘটনায় বাংলাদেশের কোনো ছাত্র গুরুতর আহত হননি, এমনটা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে কিরগিজস্তান সরকার। উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাও জানান পররাষ্ট্রমন্ত্রী। কিরগিজস্তানে আমরা আমাদের ডিপ কনসার্ন কিরগিজস্তানকে আমরা জানিয়েছি, বিশেষ করে বাংলাদেশি ছাত্রদের উপর যে হামলা হয়েছে সেজন্য আমাদের ডিপ কনসার্ন আমরা ব্যক্ত করেছি। উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূত আছে, রাষ্ট্রদূতকে সেখানে আমরা যেতে বলেছি এবং এখন পরিস্থিতি শান্ত আছে এবং কোনো বাংলাদেশি ছাত্র সিভিয়ারলি উন্ডেড হয়েছে বলে আমাদের কাছে সংবাদ আসেনি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পল্টন থানার নাশকতা মামলায় আজ আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নামঞ্জুর করা হয়। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসামস জগলুল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল। আসামির পক্ষের আইনজীবী ছিলেন তাহেরুল ইসলাম তৌহিদ। এই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশরাক হোসেন। আজ তিনি আদালতে হাজির হলে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন আইনজীবী। শুনানি শেষে আদালত ওই আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 11 বছর পর আবারও বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়া স্পর্শ করলেন কোনো বাংলাদেশি। পঞ্চম পর্বতারোহী হিসেবে দেশের নাম উজ্জ্বল করলেন বাবর আলী। বাংলাদেশ সময় সকাল 8টা 45 এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। হিমালয়ের শীর্ষ চূড়া জয়ের জন্য এপ্রিলের 1 তারিখ রওনা দেন বাবর আলী। 49 দিন পর তিনি পৌঁছে যান কাঙ্ক্ষিত লক্ষ্যে। দীর্ঘ 11 বছর প্রতীক্ষার পর বিশ্বের সর্বোচ্চ চূড়ায় উড়ল লাল সবুজের পতাকা। তবে তার অভিযান এখানেই শেষ নয়। এভারেস্টের সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লুৎসেও আরোহণ করতে যাচ্ছেন বাবর। রোববার ক্যাম্প 4-এ নেমে মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা। সাইকেল নিয়ে পুরো বাংলাদেশ ঘুরছে এবং ইন্ডিয়াতে সাইকেল নিয়ে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত গেছে। মানে ওগুলো মানে ওর খুব শখ আর কি ঘোরাফেরা করা। খুব খুশি, খুব আনন্দিত। ওই শঙ্কামুক্ত না এখনো, মানে ও ফিরে ওইখান থেকে নামে আসে নাই। এটা নিয়ে ও যতক্ষণ নামিয়ে আসে আর বাড়িতে আসলে ওকে দেখলে আমার মনটা শান্ত হবে।